এদিকে ভারতে মারা গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশে আনা হবে না ওবায়দুল কাদেরের লাশ। এরই মধ্যে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে জলময়ী ভাষণ দিয়েছেন। যার যা আছে তাই নিয়ে রাজপথে নেমে আসার ডাক দিয়েছেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদেরের মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়েছে চারিদিকে। জানা গিয়েছে গত শুক্রবার আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের কাছে আপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সবাইকে মাঠে নামার জন্য আমি আহ্বান জানাচ্ছি, যে যেখানে যেভাবে পারেন সরকারকে রুখে দেওয়া হবে। ওরা মব জাস্টিস করবে, ভয় দেখাবে, আর সে ভয় পাওয়ার লোক আওয়ামী লীগ না। আসসালামু আলাইকুম, জানিয়ে দেব এইমাত্র হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। এত সময় শুনলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। শুরুতে যে অংশগুলো শুনলেন শুনে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা কি বিষয় হতে চলেছে। মারাত্মক গুরুত্বপূর্ণ সংবাদ, রাতেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। তাই কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত আমরা শুনতে থাকি। যেহেতু নৌকা নাই ব্যালটে নৌকা নাই, ব্যালটে ভোটও দেবে না আওয়ামী লীগের কোনো নেতাকর্মী, ভোট দেবে না। আমরা ভোট দেবো কোথায়? হ্যাঁ, এখন আমাদের কাছে অনেকে আসবে, অনেকে মিঠে কথা বলবে, অনেকে পটাবে, অনেক কিছু করবে, কিন্তু আমাদের এটাই মাথায় রাখতে হবে যে ওই ব্যালটে আমরা ভোট দিতে পারি না বা আওয়ামী লীগ ভোট দেবে না। আমরা নির্বাচন বর্জন করি না, আমরা নির্বাচন করতে চাই, কিন্তু ওরা আমাদের করতে দেবে না। ডিফারেন্সটা ওখানে, তফাৎ ওখানেই। বিএনপি বর্জন করেছে, আমরা বর্জন করি না। আমরা তো নির্বাচন করতে চাই, আমরা জিতবো, সেই ভয়ে তারা নির্বাচন করতে দেবে না। তাই নির্বাচন করুক, কতদিন টিকে থাকে দেখবো আমরা। এক মাঘে শীত যায় না, কাজে এটা মাথায় রাখতে হবে। দিন ফিরে আসবে, ওই অত্যাচারীর দিন বেশি দিন থাকে না। এখন নির্বাচন দিয়েছে, এটা কোন ধরনের নির্বাচন? আওয়ামী লীগ আমলে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে। আমরা তো কোনো দল নিষিদ্ধ করিনি, নির্বাচন করতে পারবে না। বিএনপিকে কি আমরা নিষিদ্ধ করেছিলাম? আমরা নিষিদ্ধ করি নাই। বিএনপি নিজে ইলেকশন করেনি, কেন করেনি? এটা খুব স্পষ্ট। 2008-এ যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে তো কেউ প্রশ্ন উঠাতে পারে না। সেই নির্বাচনের রেজাল্টটা কি ছিল? আওয়ামী লীগ এককভাবে 48% ভোট পায়। 259 আসনে নির্বাচন করে, বাকি আসনগুলি আমরা শরিক দলকে দিয়ে দিই। 259 আসনে আমাদের নৌকা মার্কা নিয়ে আমরা ভোট করে 233টা আসন আমরা পেয়েছি। আর বিএনপি জামাতকে সাথে নিয়ে 20 দলীয় ঐক্য জোট করে 300 আসনে নির্বাচন করে 32% ভোট পেয়েছিল, 30টা আসন পেয়েছিল। এই রেজাল্টের পর বিএনপি আর নির্বাচনই করতে চায়নি। 2014 সালে আমি নিজে তো খালেদা জিয়াকে প্রস্তাব রেখেছিলাম, পার্লামেন্টের যে কটা নির্বাচিত প্রতিনিধি আছে সকলকে নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করে আসেন আমরা নির্বাচন করে আপনি যে মন্ত্রণালয় চান সেই মন্ত্রণালয়ে দেব। আমি নিজে তাকে ফোন করেছিলাম যে আসেন আপনি এক কাপ চা খান, আমরা আলোচনা করি কিভাবে সুষ্ঠু নির্বাচন করা যাবে। তো এককভাবে নির্বাচন করতে চাইনি কখনো, বা কোনো দলকে আমরা একেবারে নিষিদ্ধ করে দিয়ে একা একা জিততে চাইনি। কারণ কেউ যদি ইলেকশনে না আসে আমাদের করার কি আছে? 2018-তে ইলেকশনে এসেছিল, পয়সা খেয়ে নমিনেশন দিয়ে এক সিটে 2-3জন নমিনেশন, নিজেরাই মারামারি কাটাকাটি, অমনি প্রত্যাহার। তারপরে এই ডক্টর ইউনূস আর এই বিএনপি মিলে, জামাত বিএনপি মিলে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা সারা বিশ্বব্যাপী ইচ্ছাকৃতভাবে করেছে তারা। কিন্তু একটাও কোনো অনিয়ম দেখাতে পেরেছে? 2024-এর নির্বাচন তারা নির্বাচন করবে না, আমরা চেষ্টা করেছি আনতে, তারা করে নাই, বয়কট করেছে। আওয়ামী লীগ নির্বাচন করে বেরিয়ে এসেছে। এই নির্বাচন নিয়ে যে প্রশ্ন করে আজ পর্যন্ত দেখাতে পেরেছে যে এই নির্বাচনে একটা অনিয়ম হয়েছে বা কোনো একটা নির্বাচন কেন্দ্রে খুনোখুনি হয়েছে বা কোথাও মারামারি, কিছু তো দেখাতে পারবে না। কিন্তু অভিযোগ আছে এবং ইন্ডাস্ট্রির টাকা আছে, পয়সা আছে, সেই পয়সা দিয়ে সারা বিশ্বব্যাপী অপপ্রচার করে বেড়াচ্ছে। কিন্তু আজকে যে নির্বাচন, কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো? আওয়ামী লীগ কেন ইলেকশন করতে পারবে না? কেন আমাদের নৌকা থাকবে না? তার কারণটা খুব স্পষ্ট। তারা জানে যতই আমার বিরুদ্ধে বদনাম দিক, যতই আমাকে মৃত্যুদণ্ড দিক, আওয়ামী লীগ যদি ইলেকশনে অংশগ্রহণ করে জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে। তার কারণ তারা আওয়ামী লীগকেই চায়, কারণ আওয়ামী লীগ সন্ত্রাস দমন করে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছে। আওয়ামী লীগ জনগণের আর্থসামাজিক উন্নতি করে তাদের মাথাপিছু আয় বৃদ্ধি করেছে, তারা খেয়ে পরে সুখে ছিল, শান্তিতে ছিল। আওয়ামী লীগ রাস্তাঘাট, পুল, ব্রিজ সবকিছু উন্নতি করে মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ করে দিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা থেকে আমাদের তরুণ সমাজের জন্য এই ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলে একটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত যে কোনো একটা ছেলে মেয়ে ঘরে বসে বিদেশে কাজ করে খেতে পারতো, সেই সুযোগটা তারা করে দিয়েছে। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন তরুণ সমাজ আমরা গড়ে তুলছিলাম এবং তরুণদের কাজের জন্য স্টার্ট আপ প্রোগ্রাম, তার জন্য আলাদা ফান্ড, তাদের ট্রেনিং, আমরা কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার, হাইটেক পার্ক, বিভিন্ন প্রযুক্তি, স্যাটেলাইট, বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ, সেগুলি করে জীবন মান উন্নত করে দিয়েছিলাম। ফ্রিল্যান্সার আমরা ট্রেনিং দিয়েছি, লার্নিং অ্যান্ড আর্নিং, ভাষা শিক্ষা দিয়েছি। আমাদের বেকার সমস্যা আমরা দূর করেছিলাম। মাত্র 3% ছিল যে কোনো একটা ছেলে নিজে একটু কাজ করে নিজে উদ্যোক্তা হয়ে সে করতে পারে। আজকে অর্থনীতির সম্পূর্ণ ধ্বংস। শেয়ার মার্কেটে লক্ষ কোটি টাকা পাঠিয়ে দিয়েছে বিদেশ, সব পাচার হচ্ছে। ব্যাংকের টাকা সব লুট করে খেয়ে গেছে। এখন ব্যাংকে টাকা গেলে তারা টাকা দিতে পারে না, ব্যবসায়ীরা পর্যন্ত পায় না, তার রানিং ক্যাপিটাল পর্যন্ত পায় না। একটার পর একটা সব বন্ধ হয়ে যাচ্ছে। এইরকম ভাবে একটা দেশকে কেউ হাতে তুলে ধ্বংস করে, তার মধ্যে এতটুকু দেশপ্রেম নেই।
হ্যাঁ, আমাদের কষ্ট হচ্ছে আমাদের নেতাকর্মীদের, কারো ঘর নাই, বাড়ি নাই, বাড়িতে থাকতে পারে না, পরিবারের সাথে দেখা করতে পারে না, চিকিৎসা নিতে পারে না। তার উপর তাদের অত্যাচার, নির্যাতন যেভাবে গায়ে হাত তুলছে, কারা কারা করছে সমস্ত নাম তালিকা করে রাখতে হবে। আর আমার বিরুদ্ধে তো একটা তো হচ্ছে প্রায় 400-র উপরে মামলা, আমি হত্যা করেছি, তার উপর আবার মৃত্যুদণ্ড দিয়েছে। তো এখন আর ভয় কিসের? ওই শাস্তি তো পেয়ে গেছি। এবং ওই নির্বাচনে সবাইকে বলে দিতে হবে জনগণকে যে আপনাদের ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নাই, ভোট তোরা নিজেরা ঘোষণা দিয়ে নেবে, তারপর তাদের নির্বাচনের কি হয় সেটা আমরা দেখব। কথায় কথায় আমরা বলি বাংলাদেশ নতুন যুগে প্রবেশ করছে, গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের পথে হাঁটছে। কিন্তু বাস্তবে রাষ্ট্রযন্ত্রের আচরণে কি সেই পরিবর্তনের ছাপ দেখা যাচ্ছে? 100 বছরের পুরনো একটা আইনকে সামনে এনে প্রশাসনের ভেতরে ভয় ও নিয়ন্ত্রণের সংস্কৃতি ফিরিয়ে আনার এই উদ্যোগ সময়ের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ সেটাই আজ বড় প্রশ্ন। ব্রিটিশ শাসকরা এই আইন করেছিল উপনিবেশ টিকে রাখবার স্বার্থে। তখন বিশ্বজুড়ে যুদ্ধ, গুপ্তচর বৃত্তি আর সাম্রাজ্য রক্ষার লড়াই চলছিল। উপনিবেশ ছিল শাসকদের সম্পত্তি আর জনগণ ছিল শাসনের বস্তু। সেই বাস্তবতায় রাষ্ট্রের তথ্য গোপন রাখা ছিল ক্ষমতা ধরে রাখার কৌশল। কিন্তু স্বাধীন বাংলাদেশের সংবিধান রাষ্ট্রকে জনগণের মালিকানায় দিয়েছে। এখানে রাষ্ট্রের মালিক জনগণ, রাষ্ট্রযন্ত্র কেবল তাদের সেবক। তবু আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরিয়ে এসেও প্রশাসনিক মানসিকতায় সেই ঔপনিবেশিক ছায়া রয়ে আছে। তথ্য মানেই বিপদ, স্বচ্ছতা মানেই অস্বস্তি, আর প্রশ্ন মানেই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে। রাষ্ট্র কি জনগণকে ভয় পায়, নাকি জনগণের জানার অধিকারকে শাসনের পথে অন্তরায় মনে করে? এই প্রশ্নগুলো আবার নতুন করে সামনে এসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক আদেশকে ঘিরে। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে প্রণীত 1923 সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট অনুসরণ করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্পর্শকাতর তথ্য গোপন রাখার নির্দেশ দেওয়া হবে। একই সঙ্গে তথ্য ফাঁসে জড়িত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে চাকরি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। কথায় কথায় আমরা বলি বাংলাদেশ নতুন যুগে প্রবেশ করছে, গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের পথে হাঁটছে। কিন্তু বাস্তবে রাষ্ট্রযন্ত্রের আচরণে কি সেই পরিবর্তনের ছাপ দেখা যাচ্ছে? 100 বছরের পুরনো একটা আইনকে সামনে এনে প্রশাসনের ভেতরে ভয় ও নিয়ন্ত্রণের সংস্কৃতি ফিরিয়ে আনার এই উদ্যোগ সময়ের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ সেটাই আজ বড় প্রশ্ন। ব্রিটিশ শাসকরা এই আইন করেছিল উপনিবেশ টিকে রাখবার স্বার্থে। তখন বিশ্বজুড়ে যুদ্ধ, গুপ্তচর বৃত্তি আর সাম্রাজ্য রক্ষার লড়াই চলছিল। উপনিবেশ ছিল শাসকদের সম্পত্তি আর জনগণ ছিল শাসনের বস্তু। সেই বাস্তবতায় রাষ্ট্রের তথ্য গোপন রাখা ছিল ক্ষমতা ধরে রাখার কৌশল। কিন্তু স্বাধীন বাংলাদেশের সংবিধান রাষ্ট্রকে জনগণের মালিকানায় দিয়েছে। এখানে রাষ্ট্রের মালিক জনগণ, রাষ্ট্রযন্ত্র কেবল তাদের সেবক। তবু আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরিয়ে এসেও প্রশাসনিক মানসিকতায় সেই ঔপনিবেশিক ছায়া রয়ে আছে। তথ্য মানেই বিপদ, স্বচ্ছতা মানেই অস্বস্তি, আর প্রশ্ন মানেই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই ধারণা এখনো অনেকের মনে গেঁথে আছে। অথচ আধুনিক রাষ্ট্রের তথ্য গোপন নয়, তথ্য উন্মুক্তই শক্তি। জনগণ জানবে বলেই রাষ্ট্রের উপর আস্থা তৈরি হয়। গণমাধ্যম প্রশ্ন করবে বলেই নীতি নির্ধারকদের জবাবদিহির মধ্যে থাকতে হয়। বাংলাদেশে তথ্য অধিকার আইন রয়েছে। এই আইন জনগণকে রাষ্ট্রীয় তথ্য পাওয়ার সাংবিধানিক অধিকার দিয়েছে। রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বা বিচারাধীন বিষয় ছাড়া অধিকাংশ তথ্যই নাগরিকের জানার আওতায় পড়ে। এই আইন স্বচ্ছতা, দুর্নীতি দমন এবং সুশাসনের জন্য একটি মৌলিক হাতিয়ার হিসেবে বিবেচিত। তাহলে প্রশ্ন হলো, তথ্য অধিকার আইনের যুগে এসে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মতো একটি ঔপনিবেশিক আইন দিয়ে প্রশাসনকে পরিচালিত করবার চেষ্টা কেন? এই আদেশের ভাষা নিজেই বলে দেয় রাষ্ট্রযন্ত্রের ভেতরে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। গণমাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, নীতি নির্ধারণী আলোচনা বা গোয়েন্দা প্রতিবেদনের তথ্য প্রকাশিত হচ্ছে। এতে নাকি জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে। কিন্তু বিভ্রান্তি কি তথ্য থেকে তৈরি হয়, নাকি তথ্যের অভাব থেকেই জন্ম নেয় গুজব ও অপপ্রচার? ইতিহাস আমাদের শিখিয়েছে, যেখানে তথ্যের প্রবাহ রুদ্ধ করা হয় সেখানে অন্ধকার বাড়ে, সন্দেহ বাড়ে, অবিশ্বাস বাড়ে। আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত খবর প্রকাশ কি সত্যিই রাষ্ট্রের জন্য হুমকি? বরং বাস্তবতা হলো গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদন বহু ক্ষেত্রে প্রশাসনকে সতর্ক করে, নীতিগত দুর্বলতা চিহ্নিত করে এবং সংস্কারের পথ দেখায়। দুর্নীতি, চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস কিংবা সীমান্ত পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের
রিপোর্ট রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এই তথ্যগুলো গোপন করে রাখা হলে রাষ্ট্র নিজেই অন্ধ হয়ে পড়ে। অন্যদিকে এই আদেশ প্রশাসনের ভেতরে একটি ভয়ের সংস্কৃতি তৈরি করছে। এক একটি নথির অনুলিপি বহু দপ্তরে যায়, বহু হাতে ঘোরে। কোথা থেকে তথ্য বের হলো তা নির্দিষ্ট করা প্রায় অসম্ভব। তবু দায় চাপবে মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের উপর। তারা সিদ্ধান্ত নেবেন না, ফাইল আটকে রাখবেন, ঝুঁকি নিতে চাইবেন না। এর ফলে প্রশাসনিক গতিশীলতা কমবে, সিদ্ধান্ত গ্রহণে জড়তা আসবে, আর সেবা প্রাপ্তির ক্ষেত্রে জনগণই ক্ষতিগ্রস্ত হবে। এই মানসিকতা নতুন নয়। ডিজিটাল নিরাপত্তা আইন, বিশেষ ক্ষমতা আইন কিংবা নানা ধরনের বিধিনিষেধের মাধ্যমে গত এক দশকে আমরা দেখেছি কিভাবে মত প্রকাশের পরিসর সংকুচিত হয়েছে। সাংবাদিক, লেখক, শিক্ষক, এমনকি সাধারণ নাগরিকও মামলা আর হয়রানির শিকার হয়েছেন। সেই অভিজ্ঞতা এখনো টাটকা। গণ অভ্যুত্থানের পর মানুষ ভেবেছিল হয়তো এবার রাষ্ট্র নতুন করে নিজেকে আবিষ্কার করবে, হয়তো এবার শাসনের বদলে সেবার ধারণা প্রতিষ্ঠিত হবে। কিন্তু অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মতো আইন সামনে এনে সেই আশায় আবারও ধাক্কা দেওয়া হলো। রাষ্ট্রের নিরাপত্তা অবশ্যই গুরুত্বপূর্ণ। কোনো দায়িত্বশীল নাগরিকই চান না সামরিক কৌশল, গোয়েন্দা অভিযান বা কূটনৈতিক গোপন বার্তা প্রকাশ্যে চলে আসুক। কিন্তু রাষ্ট্রীয় নিরাপত্তা সংজ্ঞা যদি এতটাই বিস্তৃত হয় যে প্রশাসনিক সিদ্ধান্ত, নীতিগত আলোচনা বা দুর্নীতির তথ্য গোপনীয়তার আওতায় পড়ে যায়, তাহলে সেই নিরাপত্তা শেষ পর্যন্ত গণতন্ত্রের শত্রু হয়ে দাঁড়ায়। বিশ্বের উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রগুলো উন্মুক্ত তথ্য নীতির পথে হাঁটছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত সব দেশেই ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট বা রাইট টু ইনফরমেশন আইন রয়েছে। রাষ্ট্রীয় নথি নির্দিষ্ট সময় পর উন্মুক্ত করবার বাধ্যবাধকতা রয়েছে। প্রিয় দেশবাসী, আপনারা যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ নামাতে দেখেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি ভালো এবং খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন, তাহলে আপনাদের দেশের সকল জানতে পারবে। বেশি কথা বাড়াইতে চাচ্ছি না, আজকের মতো এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট, খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।